ডক্টর ইউনূস ছাড়া সবাই নির্বাচন চায়, ডিসেম্বরে না দিলে আদায় করবে জনগণ, বললেন মির্জা আব্বাস। শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। একটি লোক নির্বাচন চায় না, ইউনূস নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে। জাপানের প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার, দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, 6 সমঝোতা সই, মিলবে $1 বিলিয়ন বেশি সহায়তা। কয়েক জেলায় বৃষ্টি থাকতে পারে আরো একদিন, বাদ নিয়ে আতঙ্ক কাটেনি, রাজধানী সহ দেশের অনেক সড়কে জলাবদ্ধতায় ভোগান্তি। বৃষ্টির কারণে রাজধানীর বাজারে ক্রেতা কম, তবে দামে তেমন প্রভাব পড়েনি। সারা দেশে আমিষের বাজারে কিছুটা স্বস্তি, চড়া এলাচের দর। এবং বেসরকারি খাতে যাচ্ছে পানগাঁও কন্টেইনার টার্মিনাল, লাভজনক না হওয়ায় এমন সিদ্ধান্ত, বলছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। ডক্টর ইউনূস ছাড়া সবাই নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন না দিলে তা আদায় করে নেবে জনগণ। সকালে 44তম শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টি ভেজা হয়ে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে হাজির হন স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা। সকাল 10:30টায় পুষ্পার্ঘ অর্পণ ও দোয়ার মাধ্যমে জিয়াউর রহমানকে স্মরণ করেন কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, দেশব্যাপী যে সংস্কারের কথা চলছে তার প্রবক্তা জিয়াউর রহমান। সংস্কারের ভিতর দিয়েই তো জন্ম, কারণ বিএনপির জন্ম যখন হয়েছে তখন বিএনপি প্রথম প্রেসিডেন্সিয়াল ফর্ম যখন ক্ষমতায় ছিল, একদলীয় শাসন ব্যবস্থা ছিল, সেখান থেকে বহুদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, একটি দল নয়, প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচন চান না। এই সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে তারা আজকে নির্বাচন চায় না। খুব দুঃখের সঙ্গে একটা কথা বলছি, দেখলাম ইউনিসেফ জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছে। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন, একটি দল নির্বাচন চায়। আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না, সে ইউনূস নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনিসেফ স্বয়ং বলেছেন, আমরা বলি নাই, তাই প্রস্তাব। এ সময় তিনি আরো বলেন, নির্বাচন ডিসেম্বরেই করতে হবে, না হলে জনগণ নির্বাচন আদায় করে নেবে। নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে, আর নির্বাচন করতে না চান ইউনূস সাহেবের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। আমরা জাতির বাংলাদেশ জনগণ এই নির্বাচন আদায় করবে, নইলে এই দেশের ভৌগোলিক অবস্থা ঠিক থাকবে না। বিএনপির নেতাকর্মীরা বলেন, রাষ্ট্রপতি থাকাকালে জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করেছিলেন তা নিশ্চিত করতে আগামী দিনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টার কাছে যথেষ্ট তথ্য না থাকায় তিনি বলেছেন, কেবল একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে TNT মাঠে দোয়া এবং খাবার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, বিএনপি এবং তার সাথে যুগপৎ আন্দোলনে যারা ছিল, সমমনা সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। খুব দ্রুতই অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দেবে এমন প্রত্যাশা করে তিনি আরও বলেন, সমগ্র জাতি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। সংস্কার ও বিচারের যে কথা বলা হচ্ছে তা চলমান প্রক্রিয়া উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দলকে বিচারের আওতায় আনা হবে।
বিএনপি এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের শরিক ছিল সেরকম দল এবং জাতীয়তাবাদী সমমনা দল 12 দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন। সমগ্র জাতি একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন। এদিকে বরিশালেও পালিত হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী। বিস্তারিত জানাচ্ছে বরিশালের টাউন হল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। সোহাগ, আপনার মাধ্যমে জানতে চাই, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালে কি কি আয়োজন করা হয়েছে? আপনাকে ধন্যবাদ। নানা আয়োজনে বরিশালে পালিত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম এই শাহাদাত বার্ষিকী। তো এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে এই মুহূর্তে কিন্তু বরিশাল মহানগর বিএনপি একটি আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। সবাই বক্তৃতা করছেন এবং তারা কিন্তু এখানে যে আয়োজন করছেন তারা সবাই কিন্তু এখানে মনোযোগ সহকারে শুনছেন। একটু জানিয়ে রাখি যে এই সকাল 11টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, দোয়া মোনাজাত। এতে জেলার এবং উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সারা দেশের মতো বরিশালেও দলীয় কার্যালয়ে বিএনপির পতাকা অর্ধনর্মিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া দুস্থদের মধ্যেও খাবার বিতরণ করা হবে। আজকে দুপুর 12:30টার দিকে, অর্থাৎ এখন যেটা চলছে, বিএনপি একই স্থানে কিন্তু পৃথকভাবে কর্মসূচি পালন করছে এখন মহানগর বিএনপি। এছাড়া নগরীর বিভিন্ন ওয়ার্ড ও মহল্লায় জুমাবাদ কিন্তু দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। একটু জানিয়ে রাখি যে 1981 সালের এই দিনে কিন্তু চট্টগ্রামের সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যদের হাতে তিনি নিহত হয়েছিলেন। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষেই বরিশালে এই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি এবং অঙ্গ সংগঠন। সারা দেশের মতো কিন্তু এগুলো করা হচ্ছে। জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। জিয়াউর রহমান 1936 সালের 19শে জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন। তিনি 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। একটু জানিয়ে রাখি যে আজকের যে আয়োজনগুলো করা হচ্ছে তার শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আয়োজনে কিন্তু বরিশালের যারা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং শহীদ জিয়ার যে জীবদ্দশায় যা কিছু তিনি করেছিলেন সেগুলো কিন্তু এখানে আলোচিত হচ্ছে। এতটুকুই ছিল বরিশালে যে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে যে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে তার সবশেষ খবর। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফেরদৌস সোহাগ। এদিকে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং বৃত্তি অনুদান সহ বিভিন্ন খাতে বাংলাদেশকে $1 বিলিয়ন বেশি অর্থ সহায়তা দেবে জাপান। টোকিওতে দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকে 6টি সমঝোতা স্মারকে সইয়ের পর এই তথ্য জানা গেছে। দুদেশের সরকার প্রধানের আনুষ্ঠানিক বৈঠকে 6টি সমঝোতা স্মারকে সই শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, স্থানীয় সময় 11:30টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে চলমান সহযোগিতা আরও প্রসারিত করতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, জাপান বাংলাদেশকে অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু স্থিতিস্থাপকতা বাড়াতে $418 মিলিয়ন উন্নয়ন নীতি ঋণ দেবে। এছাড়া টোকিও জয়দেবপুর ঈশ্বরদী রেলপথকে ডুয়েল গেজ ডাবল লাইনে রূপান্তরের জন্য $641 মিলিয়ন এবং শিক্ষা খাতে বৃত্তির জন্য অতিরিক্ত $4.2 মিলিয়ন অনুদান দেওয়া হবে। এই পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে সবগুলোই
নানা ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গতকাল জাইকার প্রধানের সাথে আলোচনা হয়েছে। ডিপ সি ফিশিংয়ের একটা বিষয় আলোচনা এসেছে। শুধু যে অর্থনৈতিক সহযোগিতা তা না, অন্যান্য আরও যেসব ক্ষেত্র আছে, দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে যে ধরনের সহযোগিতা সম্পর্ক সচরাচর হয়ে থাকে সেরকমই হয়েছে। আর জাপান তো আমাদের স্ট্র্যাটেজিক একটা পার্টনার হিসেবে আগে থেকেই আছে। সো আজকেও আলোচনায় সেটা জাপানের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওরের পানি বেড়েছে সুরমা, জাদুকাটা, কুশিয়ারা, বৌলাই সহ সবকটি নদীর পানি বাড়ায় বন্যা আতঙ্কে সময় পার করছেন নিম্নাঞ্চলের এই মানুষ। সুনামগঞ্জের সবশেষ খোঁজখবর জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী লিপসন আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিপসন, আপনার মাধ্যমে জানতে চাই যে সুনামগঞ্জের নদ নদীর পানি বাড়ায় লোকালয়ে কি ধরনের প্রভাব পড়েছে? তিনটি জিনিস নিয়ে কিন্তু আসলে সময় পার করছেন এই অপারেটরের মানুষরা। বিশেষ করে যদি বলি টানা দুদিন ধরে কিন্তু সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে, চাঁদা, ধরাবাজার, এই অঞ্চলের মানুষগুলো সবচেয়ে বেশি দুশ্চিন্তার মধ্যে পড়ে। কারণ যখনই পাহাড়ি ঢল নামে এই অঞ্চলের মানুষরা কিন্তু সবার আগে আসলে তাদের যে বসতিটা কিংবা রাস্তাঘাট প্লাবিত হয়ে তারা চরম দুর্ভোগের মধ্যে পড়ে। যেহেতু পানি বাড়ছে, অর্থাৎ সুরমা, কুশিয়ারা, জাদুকাটার পানি বাড়ছে, এতে কিন্তু নিম্নাঞ্চলের মানুষরা কিন্তু সবচেয়ে বেশি দুশ্চিন্তার মধ্যেই সময় পার করছে। পানি মুহূর্তে যেটি বলছে যে সুনামগঞ্জে কিন্তু ইতিমধ্যে আসলে ঘন্টার কোনো সংখ্যা নেই, তবে গত 24 ঘন্টায় কিন্তু এই জেলায় প্রায় 110 মিলিমিটার বৃষ্টিপাত। পাশাপাশি কিন্তু একটু যে নদ নদীগুলো রয়েছে সেই নদীর পানি কিন্তু বিশেষ করে সুরমা নদীর পানি 192 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে এখানকার জেলা ব্যবস্থাপনার একটি বিশেষ সভা করা হয়েছে, যেখানে পাঁচ উপজেলা থেকে এই কর্মকর্তারা রয়েছে। তাদের বন্যা মোকাবিলা করার জন্য রাখা আছে পর্যাপ্ত পরিমাণ তথ্য। সেই সাথে আসলে কিন্তু রাখার জন্য তাদের এই অঞ্চলের মানুষের যেকোনো বন্যার নাম 2022 সালে শুরু হয়েছে এই অঞ্চলে প্রায় 20 জেলায় কিন্তু সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী লিপসন আহমেদ। এদিকে টানা বৃষ্টিতে রাজধানী সহ দেশের অনেক নগরীতে সড়কে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পানি প্রবেশ করছে বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে। এ নিয়ে আরও জানাতে কুমিল্লার নজরুল এভিনিউ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম, আর রাজধানীর ঢাকা থেকে যুক্ত আছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। তবে শুরুতে চলে যেতে চাই কুমিল্লাতে, সেখানে আছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, আপনার মাধ্যমে জানতে চাই যে জলাবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা এবং সেখানে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া বা কি দেখতে পাচ্ছেন? সকাল থেকে মূলত যে মুষলধারে বৃষ্টি হয়েছে কুমিল্লায়, সেটি কিন্তু আমরা দেখেছি যে আবহাওয়া অফিস রেকর্ড করেছে প্রায় 179 মিলিমিটার বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের কারণে কুমিল্লা নগরের বেশ কিছু সড়ক এবং অলিগলি পানিতে ডুবে গিয়েছে। তবে এই যে জলাবদ্ধতা নিরসন হয়েছে, সেটি নিরসনের জন্য এখন পর্যন্ত আমরা আসলে সিটি কর্পোরেশনের কোনো কর্তা ব্যক্তিকে আমরা আসলে জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করতে দেখিনি। তবে এই বিষয় নিয়ে জলাবদ্ধতা যারা দুর্ভোগে পড়ছেন নগর বাসিন্দা এবং যারা নগরীতে এসেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে, তারা আসলে একেবারে ক্ষুব্ধ সিটি কর্পোরেশনের প্রতি। তারা বলছেন যে বছরের অন্য প্রতিটি সময় কিন্তু এই যে পানি নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কোটি কোটি টাকা খরচ করেন সিটি কর্পোরেশন, কিন্তু যেটি মৌসুমি বৃষ্টিপাত হয়ে থাকে এবং হালকা বৃষ্টিতেও আসলে এই যে জলাবদ্ধতা, এটি কিন্তু আসলে এতে করে মূলত বাসিন্দারা ক্ষুব্ধ। আমরা দেখেছি যে আমি যেখানে রয়েছি এটি হচ্ছে কুমিল্লা নগরীর সালাউদ্দিন মোড়। এই মোড় সহ এই সড়ক সহ আশপাশে যে এলাকাগুলো রয়েছে সড়ক এবং যেগুলো আবাসিক এলাকার যে সড়কগুলো রয়েছে, প্রত্যেকটি সড়কের মধ্যে কিন্তু আসলে পানি জমে এক ধরনের জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই জলাবদ্ধতা গতকাল থেকেই, কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ না নেওয়ার কারণে আমরা দেখছি যে গণপরিবহনের সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে যে গণপরিবহনগুলোতে করে মানুষ যাতায়াত করে চলাচল করে সেগুলো নষ্ট হচ্ছে। আমরা
এখানকার যারা বাসিন্দা রয়েছে এবং বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে কুমিল্লা জেলা শহরে আসছেন বা উপজেলা থেকে আসছেন মানুষ চরম দুর্ভোগে আছেন। কারণ মানুষ পানি এই যে দীর্ঘ পথ মারিয়ে কিন্তু মানুষ হেঁটে চলাচল করতে হচ্ছে গণপরিবহনের সংকট থাকার কারণে এবং অতিরিক্ত ভাড়া চাওয়ার কারণে মানুষ কিন্তু বাধ্য হচ্ছেন চলাচল করতে। আমরা দেখেছি যে নারী, শিশু এবং বৃদ্ধদেরকে নিয়ে চরম ভোগান্তিতে। একই সঙ্গে শুধু জেলা শহর নয়, উপজেলা শহরের বেশ কিছু উপজেলা শহরেও আসলে জলাবদ্ধতা রয়েছে আমরা শুনেছি, জানতে পেরেছি। একই সঙ্গে বিভিন্ন জায়গায় যে বৈদ্যুতিক খুঁটি রয়েছে জড়ো হওয়ার কারণে সেই বৈদ্যুতিক খুঁটিগুলো আসলে ভেঙে পড়ে কিন্তু কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বিভিন্ন আঞ্চলিক সড়ক মহাসড়কগুলোতে কিন্তু আসলে যান চলাচলের স্থবিরতা রয়েছে। তবে সেগুলো নিয়ে আসলে হাইওয়ে পুলিশ সহ বিভিন্ন জেলা পুলিশ কাজ করছেন। তবে এই যে মানুষের দুর্ভোগ দুর্দশা কিন্তু সেটি কিন্তু আসলে সিটি কর্পোরেশনের নজরে এখনও তারা নেয়নি এবং জলাবদ্ধতার পানি নিষ্কাশনের জন্য আসলে তারা কোনো উদ্যোগ নেয়নি। তবে নগর বাসিন্দারা বলছেন দ্রুত এই জলাবদ্ধতা এবং পানি নিষ্কাশনের পথ তৈরি করবেন। তো এই ছিল কুমিল্লা থেকে। এবার চলে যাব নিউ মার্কেটে, রাজধানীর। সেখানে আছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে বেশ কিছুটা অংশ জুড়ে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়ে আছে। তো জানতে চাই এতে ভোগান্তি কি পড়ছে এবং আবহাওয়া অফিসই বা বৃষ্টির পূর্বাভাস নিয়ে কি বলছেন? অনেক যেমনটি বলছিলেন, গেল 24 ঘন্টায় এই ঢাকা নগরীতে 196 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টিপাতের ফলেই আমরা দেখেছি নগরীর বেশ কিছু সড়ক কিন্তু এরই মধ্যে পানির নিচে তলিয়ে গেছে। যে বিষয়টা আপনি জানালেন, যে এর কারণে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বেশ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। একটু জানিয়ে রাখি, অনেক 110 মিলিমিটার বৃষ্টিপাত হলে একটি গবেষণায় দেখা গেছে যে এই 110 মিলিমিটার বৃষ্টিপাতে যে পরিমাণ বৃষ্টি হয় সেই বৃষ্টিপাতের ধারণ ক্ষমতা নিয়ে নগরীর, মূলত এই নগরকে ঘিরে 89টি খাল, জলাধার, জলাশয় এবং ডোবানালা ছিল, যেগুলো ভরাট হয়ে যাওয়ার ফলে কিন্তু এই বৃষ্টিপাতের ফলে যে পানি সেগুলো কিন্তু খুব সহজেই এই নগর থেকে নেমে যেতে পারছে না। আমরা এখানে চলাচল করা পথচারী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার সুযোগ ছিল। তারা যে বিষয়টি বলছেন যে কোনো অবস্থাতেই যে ড্যাবের যে পরিকল্পনা, সেই ড্যাব পরিকল্পনা বাস্তবায়ন হয়নি, যে কারণে কিন্তু এই সামান্য বৃষ্টিতেই কিন্তু নগর কেন্দ্রিক এই জলাবদ্ধতা তৈরি হয়। আপনি নিশ্চয় ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে সামান্য বৃষ্টিতে কি পরিমাণ আসলে দোকানপাট, বিপণী বিতানগুলো একেবারে ডুবে গেছে। ধারণা করা হচ্ছে যে মূলত ড্রেনের যে সুয়ারেজের যে লাইনগুলো রয়েছে সেখানে পলিথিন, অব্যবহৃত কলার খোসা, ডাবের খোসা থেকে শুরু করে অন্যান্য আরও যে কঠিন এবং বর্জ্য রয়েছে, সেই বর্জ্যে ভরাট হওয়ার ফলে কিন্তু এই ড্রেনেজ দিয়ে, সুয়ারেজ লাইন দিয়ে খুব বেশি পানি নেমে যেতে পারছে না। একটু জানি পথচারীরা আক্ষেপ নিয়ে বলছেন মোটা দাগে যে এই যে জলাবদ্ধতা, এর পিছনে যে 5টি সংস্থা রয়েছে, অর্থাৎ ঢাকার 2 সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা এবং একই সঙ্গে রাজুক, তারা কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না। তাদের সঠিক সুপরিকল্পনার অভাবেই মূলত এই জলাবদ্ধতা, আর যে কারণেই নগরবাসী কিন্তু বাসা থেকে বের হয়ে কিন্তু বিপাকে পড়েছেন, ভোগান্তির শিকার হয়েছেন। যেহেতু বৃষ্টিপাত হয়েছে, এর সঙ্গে ভোগান্তির একটি সম্পর্ক তো থাকেই। আমরা দেখেছি যে রিক্সা ভাড়া থেকে শুরু করে সিএনজি ভাড়া কয়েক গুণ বেড়েছে। আর আমাদের নিউ মার্কেট কেন্দ্রিক যে ব্যবসায়ী রয়েছেন তারা জানিয়েছে যে এই যে বৃষ্টিপাতের ফলে কিন্তু কিছুটা আর্থিক ক্ষতির তারা সম্মুখীন হয়েছে। আবহাওয়া আমাদেরকে যে বিষয়টা মোটা দাগে জানিয়েছিল সেটা হলো যে আগামী 2-1 দিনে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। যদি তাই হয় তাহলে নগর কেন্দ্রিক যে জলাবদ্ধতা সেটি আরও দীর্ঘস্থায়ী হতে পারে। একটু শেষ কথা বলে রাখি যে 2 সিটি কর্পোরেশন এরই মধ্যে সেবা প্রদান এবং এই জলাবদ্ধতা নিরসনে দেখতে পাচ্ছেন যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা নিরসনে 2টি হট নাম্বার চালু করেছে। তারা বলছে যে কোথাও জলাবদ্ধতা হলে তাদেরকে যেন জানানো হয়। অনেক এই ছিল আমার কাছে নিউ মার্কেট থেকে সবশেষ তথ্য। অনেক রাজধানী ও কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন এই নিম্নচাপের প্রভাবে সারা দেশের যে প্রভাব সেক্ষেত্রে। এবার আমরা চলে যাব হচ্ছে উপকূলীয় জেলা ভোলায়। সেখানে এখনও দমকা বাতাস পাশাপাশি ছেড়ে ছেড়ে বৃষ্টি হচ্ছে। তো সেই বিষয়ে সবশেষ জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, আপনার মাধ্যমে জানতে চাই যে ভোলার বর্তমান আবহাওয়ার সবশেষ পরিস্থিতি কি? অনেক উপকূলীয় এলাকায় যে নিম্নচাপ অতিক্রম করলেও কিন্তু এর প্রভাব কিন্তু এখন রয়ে গেছে। সকাল থেকে আকাশ কিছুটা পরিষ্কার হলেও কিন্তু এখন আকাশ আবার পুনরায় কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আসছে এবং আমরা খবর নিয়েছিলাম ভোলার মনপুরা এবং কুকরুমুখরিতে গতকাল রাত থেকে এখন পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও আবহাওয়ার সাথে কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে গতকাল রাত থেকে এখন পর্যন্ত প্রায় 24 ঘন্টায় 113 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তারা। এছাড়াও কিন্তু বাতাস
বাতাসের গতিবেগের কারণে জোয়ারের উচ্চতা বৃদ্ধি পেয়েছিল। গত 24 ঘন্টায় কিন্তু ভোলার মেঘনার পানি বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে বলেও কিন্তু আমরা পানি উন্নয়ন সূত্রে জানতে পেরেছি। সবশেষে বলা যায় যে ভোলার আবহাওয়া কিছুটা পরিষ্কার হলেও কিন্তু এর ক্ষত চিহ্ন কিন্তু এখন মতো রয়ে গেছে। বিশেষ করে ভোলার তজুমুদ্দিনে বেড়িবাঁধ ছুটে গিয়েছিল, ভোলার মনপুরা, ভোলার লালমোহন, এই বেশ কিছু এলাকা বেড়িবাঁধ ছিটে যে এলাকা প্লাবিত হয়েছে, ওই এলাকার মানুষ কিন্তু একরকম ক্ষতির সম্মুখীন হয়েছে। এই যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার মানুষ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে বাঁধ সংস্কারের জন্য, কিন্তু জোয়ারের কারণে কিন্তু বাঁধ তারা ইতিমধ্যেও সংস্কার করতে পারেনি বলেও কিন্তু পানি উন্নয়ন কর্মকর্তা জানিয়েছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, গত 2 দিন পর্যন্ত কিন্তু বৈরী আবহাওয়ার প্রভাবে কিন্তু ভোলার বিদ্যুৎ বিভ্রান্তের দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভ্রান্তের সাথে সাথে কিন্তু নেটওয়ার্ক বিপর্যয় হয়ে পড়েছে বলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। সর্বশেষ যেই আবহাওয়ার পরিস্থিতি রয়েছে তা যেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কিন্তু ভোলা জেলা প্রশাসক ইতিমধ্যেই ভোলার ইলিশা এলাকায় পরিদর্শন করেছে। এছাড়াও তিনি জানিয়েছেন যে ভোলা জেলায় প্রায় 1000 ঘরবাড়ি কিন্তু কাঁচা এবং পাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও কিন্তু তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ভোলার মেঘনার পাড় থেকে সর্বশেষ তথ্য। অনেক ভোলার মেঘনার পাড় থেকে বৃষ্টির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। দর্শক, আমরা জানছিলাম সারা দেশের বৃষ্টির পূর্বাভাস এবং তার পরিণতি। তবে এবার একটু পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকাতে চাই। সেখানে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপে ভারতের উড়িষ্যা থেকে ক্রমশ এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে, আর এর প্রভাবে ঝড়ো বাতাস সহ ভারী বৃষ্টির কবলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্য। কেরালার 8 রাজ্যে রেড অ্যালার্টের পাশাপাশি অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিম উপকূল সহ ভারতের বড় একটা অংশে। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। পঞ্জিকার পাতায় বর্ষা আসতে বাকি এখনো 2 সপ্তাহ। এর মধ্যেই ঝড় বৃষ্টির দাপটে দুশ্চিন্তার ভাঁজ পড়ছে ভারতের পশ্চিমবঙ্গে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের কপালে। আগামী 3 দিন সমুদ্র উত্তাল থাকবে। ক্রমেই উত্তাল হয়ে উঠছে সমুদ্র, বাঁধ উপচে পানি ঢুকছে লোকালয়ে। বর্ষায় বাঁধের ভাঙন আর দুর্যোগের শঙ্কা মাথায় নিয়ে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটার প্রস্তুতি নিয়ে রেখেছেন অনেকে। দুর্যোগ শেষে ভিটেমাটিতে ফিরে অনেকেই সংসার শুরু করতে হবে শূন্য থেকে। আতঙ্কে তো সবসময় আছে, ওটা তো সবসময়ের জন্য বুঝতে পারবে যে সবসময়ের জন্য আমরা আতঙ্কে আছি। কি করব কি নাই করব, কোথায় যাব, বাচ্চা কাচ্চা নিয়ে জিনিসপত্র নিয়ে কোথায় যাব। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে শুক্রবার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে জারি রয়েছে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট। শনিবার পর্যন্ত 2 দিন কলকাতা সহ রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি, দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। রোববার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি এলাকায় ধস নামার আভাস রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলায় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রশাসন। নর্দার্ন লিমিট অফ মনসুন আমাদের পশ্চিমবঙ্গের বালুরঘাট স্টেশন দিয়ে পাস করছে। 48 ঘন্টার পূর্বাভাস আছে ভারী বর্ষা, এবং সেক্ষেত্রে গভর্নমেন্টের যা যা করণীয় 24/7 ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কন্ট্রোল, সেই কন্ট্রোলও আমাদের চলছে ব্লক লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেল থেকে নবান্ন লেভেল পর্যন্ত। শুক্রবার স্থানীয় সময় ভোর 5:30টার দিকে নিম্নচাপটি অবস্থান করছিল বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমে ওড়িশা উপকূলের কাছে। সেখান থেকে উত্তরমুখী নিম্নচাপটি এগোচ্ছে স্থলভাগের দিকে। পরবর্তী 24 ঘন্টায় যা রূপ নেবে গভীর নিম্নচাপে। এর প্রভাবে ওড়িশা ও ছত্তিশগড়, পূর্বের বিহার রাজ্যেও জেলায় জেলায় ভারী বৃষ্টি অব্যাহত। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা আর আসাম সহ পুরো উত্তর পূর্বাঞ্চলে জারি রয়েছে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের সতর্কতা। আরব সাগর থেকে বঙ্গোপসাগরে এগিয়ে আসা নিম্নচাপের প্রভাবে ভারতের বড় অংশে সপ্তাহব্যাপী বর্ষার ঘনঘটায় বজ্রসহ ঝড় বৃষ্টির কবলে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, দিল্লি সহ পশ্চিম উপকূলীয় অঞ্চল। রয়েছে জলাবদ্ধতা আর বন্যার আভাস। কেরালায় 8 রাজ্যে রেড অ্যালার্ট আর বাকি সব রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বিভিন্ন এলাকায় হতে পারে 24 ঘন্টায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শুক্রবার রাজ্যের সব স্কুল বন্ধ রাখা হয়েছে, বিঘ্নিত রেল যোগাযোগ। এদিকে উত্তর প্রান্তের জম্মু কাশ্মীরেও মুষলধারে বৃষ্টি আর ঝড়ে জনজীবন বিপর্যস্ত। হিমালয় পর্বতমালার কোল ঘেঁষা রামবান শহরে শেকড় উপড়ে পড়া গাছপালার আঘাতে ক্ষতিগ্রস্ত বাড়িঘর, যানবাহন। यहाँ पे हमारी गाड़ियाँ लगी हुई थी,
पहले भी लगती थी। तो ये जो पुलिस स्टेशन का में एक पेड़ था, तो तूफान आने की वजह से पेड़ गिर के दीवार टूट कर पेड़ सीधा जो मेरी गाड़ी के ऊपर गिरकर, तो गाड़ी जो है टोटल लॉस हो। শুক্র শনিবার জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থানেও ঝড় বৃষ্টির আভাস আছে। 150 কোটি মানুষের দেশ ভারতে জনসংখ্যার বড় অংশের জীবন জীবিকা কৃষি নির্ভর বলে বৃষ্টিপাত জরুরি। কিন্তু দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে অতি বৃষ্টিতে বন্যা, জলাবদ্ধতায় জনভোগান্তিও নিয়মিত ঘটনা। নুসহাত কামাল, এখন বিশ্ব। বৃষ্টির কারণে রাজধানীর বাজারে সাপ্তাহিক ছুটির দিনেও ক্রেতা সমাগম বেশ কম। বিক্রেতারা বলছেন, বৃষ্টি অব্যাহত থাকলে তার প্রভাব পড়বে সবজির বাজারেও। বাজারের সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি সহকর্মী মাঝার ইমনের সাথে। ইমন, আপনার মাধ্যমে জানতে চাই, দিনের এই মধ্যভাগটাতে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দর কেমন দেখতে পাচ্ছেন? এই দিনের মধ্যম সময়ে অর্থাৎ দুপুরবেলা গড়িয়েছে ইতিমধ্যে, এবং বাজারের যে চিত্র এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু এই কারওয়ান বাজারের এলাকার আশপাশে বৃষ্টি হচ্ছে না, সেক্ষেত্রে সকালের তুলনায় এখন বাজারের ক্রেতা সমাগম বেড়েছে এবং ক্রেতারা পছন্দের যে সবজি রয়েছে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে নিতে পারছে। আমি যদি একটু বর্তমান চিত্র দেখাতে যাই, কারওয়ান বাজারের যেটি রয়েছে যে ক্রেতা সমাগম সকালের তুলনায় বেড়েছে এবং ক্রেতারা তাদের যেই সবজি নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারছেন। তারপরেও কিন্তু সাপ্তাহিক ছুটির দিনের তুলনায় কিন্তু ক্রেতা সমাগম অনেকটাই কম রয়েছে। এবং আমি যদি একটু সবজির দামের কথা বলতে চাই, তাহলে বলা চলে যে বাজারে এখন যে সমস্ত সবজিগুলো রয়েছে, দু একটি সবজি ব্যতীত বেশিরভাগ সবজির দামই হচ্ছে 50 টাকার চেয়ে কমে রয়েছে। অর্থাৎ প্রতিটি সবজি, আমি যদি একটু বলতে চাই যে ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 টাকা দরে, টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা দরে, সেই সাথে ধুন্দুল বিক্রি হচ্ছে 30 থেকে 35-40 টাকা দরে। অর্থাৎ যেটি বলছিলাম যে প্রতিটি সবজির দামই 50 টাকার নিচে রয়েছে, দু একটি সবজি ছাড়া। এবং বিক্রেতারা যেটি বলছেন যে বিক্রির কারণে মূলত যে সবজির যেই কম দামে বিক্রি করে দেওয়ার বিষয় সেটি তারা আনছেন। তবে বিক্রেতাদের শঙ্কা যে এই বৃষ্টি যদি ধারাবাহিকভাবে থাকে নগরে, শহরে এবং গ্রামাঞ্চলে, সেক্ষেত্রে মূলত এই কাঁচা বাজারের সবজির দামের উপরে প্রভাব পড়বে। তবে এখন পর্যন্ত সবজির দাম ক্রেতারাও যেটি বলছেন যে তাদের নাগালের মধ্যে রয়েছে। এবং পাশাপাশি আমি কারওয়ান বাজারের বিভিন্ন জায়গায় গিয়েছি, সেখানে আমরা দেখেছি যে টানা বৃষ্টির ফলে কারওয়ান বাজারের একটা বড় অংশ কিন্তু তলিয়ে গেছে। সেক্ষেত্রে ব্যবসায়ীরা এবং ক্রেতারা উভয়ই ভোগান্তির মধ্যে পড়েছে। সেই সাথে মুরগির বাজারও আমরা দেখেছি গত এক সপ্তাহের তুলনায় ব্রয়লার এবং সোনালী মুরগি 5 থেকে 15 টাকা পর্যন্ত দাম বেড়েছে গত শুক্রবারের তুলনায় এই সপ্তাহে। সেই সার্বিক চিত্র আমরা দেখেছি। ক্রেতারা যেটি বলছেন, সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে, সেক্ষেত্রে যাতে বাজারের কোনো ধরনের দাম যাতে না বাড়ে, যাতে তদারকিটা যাতে বৃদ্ধি করা হয়, সেই বিষয়ে গুরুত্ব দিয়েছেন ক্রেতারা। আর বিক্রেতারা যেটি বলেছেন যে বৃষ্টির যদি ধারাবাহিকতা থাকে, তাহলে যেই ঘাটতি যদি তৈরি হয় বাজারে, তাহলে দাম বাড়ার শঙ্কা রয়েছে। নিত্যপণ্যের দ্রব্যাদির সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মী মাঝার ইমন। পানগাঁও কন্টেইনার টার্মিনাল আগামী 12 বছরের জন্য বেসরকারি খাতে ছেড়ে দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে যোগ্য 3টি প্রতিষ্ঠানকে আরএফপি ইস্যুর জন্য নির্ধারিত করেছে বন্দর। যে অপারেটর দর ও প্রস্তাব সবচেয়ে ভালো হবে তারাই অভ্যন্তরীণ এই নোট টার্মিনালটি ব্যবহার করতে পারবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, নানা পদক্ষেপের পরও এক যুগেও টার্মিনালটি লাভজনক না হওয়ায় বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন, রুটটি জনপ্রিয় করতে হলে খরচ কমানোর পাশাপাশি জাহাজের শিডিউল ঠিক রাখতে হবে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হাজিরা শিউলি। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া 70% পণ্যই যায় ঢাকা ও আশপাশের এলাকায়। সড়কপথে চাপ কমাতে নৌপথে বিকল্প রুট হিসেবে কেরানীগঞ্জের অদূরে পানগাঁও ইনল্যান্ড কন্টেনার টার্মিনালটি নির্মাণ করেছিল চট্টগ্রাম বন্দর। 2013 সালে চালু হলেও অতিরিক্ত খরচসহ নানা কারণে শুরু থেকেই পানগাঁও ব্যবহারে সাড়া দেয়নি ব্যবসায়ীরা। পরবর্তীতে টার্মিনালটি সচল করতে এই রুটে জাহাজ ভাড়া ও চার্জ কমানো সহ বিভিন্ন পদক্ষেপ নেয় বন্দর। ফলে গত 4 থেকে 5 বছরে পণ্য পরিবহন কিছুটা বাড়ে। কিন্তু 2023 সালের জুলাইয়ে পানগাঁও রুটে একটি কন্টেনার জাহাজ ডুবি এবং পণ্য খালাসে কাস্টমসের হয়রানির কারণে গেল 1.5 বছরে পণ্য পরিবহন নেমে আসে 7 থেকে 8%। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী 2023 সালে এই টার্মিনালে 1.5 শতাধিক জাহাজ ভিড়ে ও কন্টেনার হ্যান্ডলিং হয় প্রায় 30,000 একক। অথচ 2024 সালে জাহাজ ভিড়েছে মাত্র 21টি।
আর কন্টেনার হ্যান্ডলিং হয়েছে মাত্র 2,875 একক। এতে বন্দরের আয় প্রায় 12 কোটি টাকা থেকে কমে 3 কোটি টাকায় নেমে এসেছে। 2025-এর মে পর্যন্ত 5 মাসে জাহাজ ভিড়েছে মাত্র 8টি, আর কন্টেনার হ্যান্ডলিং হয়েছে মাত্র 1044 টিউএস। এ অবস্থায় পানগাঁও টার্মিনালটি 12 বছরের জন্য বেসরকারি অপারেটর দিয়ে পরিচালনার প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম বন্দর। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা EYA যোগ্য বলে বিবেচিত 3টি প্রতিষ্ঠানকে শিগগিরই RFP ইস্যু করা হবে। সরকারের পক্ষ থেকে এখানে ট্যারিফ কমানো হয়েছিল এবং আরও অনেক সুযোগ সুবিধা দেওয়ার পরেও এটা কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না। তো এখন এটা আমরা ইতিমধ্যে একটা EOI জারি করেছি। এটা 12 বছরের জন্য 3টা প্রতিষ্ঠান এখানে কোয়ালিফাই করেছে। এই 3টা প্রতিষ্ঠানের আমরা এখন এদের উপরে RFP ইস্যু করব, দেন তাদের মধ্য থেকে বেস্ট অপারেটরকে আমরা চুজ করব। তো এটা আমরা প্রাইভেটে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যেন ভাইব্রেন্ট হয়। তবে ব্যবসায়ীদের আস্থা ফেরাতে টার্মিনাল পরিচালনাকারী অপারেটরকে এই রুটে জাহাজ পরিচালনার সুযোগ দেয়া ও হ্যান্ডলিং চার্জ সহ ট্যারিফ কমানোর দাবি সংশ্লিষ্টদের। বেসরকারীকরণ হলে ডেফিনেটলি এখানে তাদের উপর অথরিটিটা যদি তাদেরকে দেওয়া হয়, তারা তাদের মতো করে তাদের স্ট্র্যাটেজি ঠিক করবে, কিভাবে তাদের ভলিউম তারা ওখানে ইনক্লুড করবে, কাস্টমারদেরকে কিভাবে অ্যাট্রাক্ট করবে, কী ধরনের সার্ভিস অফার করবে। প্রত্যেকটা অপারেটর তার নিজস্ব স্টাইলে সেখানে আগাবে। সেখানে বেসরকারীকরণের ক্ষেত্রে যেই জিনিসটাকে ফ্যাসিলিটেট করতে হবে সেটা হচ্ছে গভর্নমেন্টের যে ইনফ্লুয়েন্স বা প্রভাব ওদের উপর যদি থাকে, বিশেষ করে রেগুলেটরি প্রভাব, তাহলে হয়তো খুব বেশি এটা ফলপ্রসূ হবে না। তো ওই জায়গায় তাদেরকে তাদের মতো করে স্ট্র্যাটেজি ঠিক করা, ট্যারিফ ঠিক করার বিষয়টা যদি দিয়ে দেওয়া হয়, তাহলে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি করে রিডাকশনের যে বেনিফিটটা সেটা হয়তো সে কাস্টমারদেরকে দিতে পারবে। বন্দর ব্যবহারকারীরা বলছেন, বেসরকারি অপারেটর নিয়োগের ক্ষেত্রে বন্দর পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা জরুরি। ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী অপারেটর উন্নত সেবা দিলে পানগাঁও বন্দর সচল করা সম্ভব। বন্দর কিন্তু অনেকদিন থেকে চেষ্টা করছিল বিভিন্নভাবেই, কিন্তু এটাকে কিন্তু ওইভাবে ফাংশনিং করতে পারছিল না, সাকসেসফুল হচ্ছিল না। তো এখন যদি বন্দর এটাকে প্রাইভেটে দিয়ে যদি এটাকে এখান থেকে যদি একটা উপার্জন করতে পারে এবং যাদেরকে দেওয়া হবে তারা যদি দক্ষভাবে এটা হ্যান্ডেল করে, তাহলে আমরা মনে হয় দুটোকেই উইন উইন সিচুয়েশন থাকবে। বছরে প্রায় 1 লাখ টিউএস কন্টেনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা থাকলেও বর্তমানে সক্ষমতার 92%ই অব্যবহৃত থাকছে পানগাঁও নৌ টার্মিনালের। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। বছর ঘুরে আবার আসছে পবিত্র ঈদুল আজহা, আর আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কুষ্টিয়ায় জমে উঠেছে পশুর হাটগুলো। জেলার 14টি হাটে এবার বেচাকেনা হচ্ছে কোরবানির পশু। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাতলামারি পশু হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। পলাশ, আপনার মাধ্যমে জানতে চাই যে হাটে ক্রেতা সমাগম কেমন দেখতে পাচ্ছেন এবং এখন পর্যন্ত হাটে আসা সবচেয়ে বড় গরুটির দাম কেমন হাঁকাচ্ছেন বিক্রেতারা? অনেক ধন্যবাদ। আমি সকাল থেকেই রয়েছি কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাতলামারি যে পশুর হাটে, সেখানে সকাল থেকে রয়েছি। সকাল থেকে আমি ঘুরছি, বেলা যতই বাড়ছে ততই এই হাটে আসছেন যে গরু, আসলে যে গবাদি পশু যেগুলো সেগুলো কিন্তু আসছেন। এবার আমি একটু বলে রাখছি যে কুষ্টিয়া জেলায় এবার 18,000 খামারে 2 লাখ গবাদি পশু আসলে প্রস্তুত রাখা হয়েছে এবং কুষ্টিয়া জেলায় যে 14টি হাটে এই পশুগুলো বিক্রয় হচ্ছে। এবং আপনি দেখছেন আমার পেছনের ক্রেতারা কিন্তু, ব্যবসায়ীরা বলছেন যে, আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি সকাল থেকে, ব্যবসায়ীরা বলছেন যে ক্রেতাদের যে উপস্থিতি, যেহেতু এখনও ঈদের যে 7 দিন বাকি, এতে ব্যবসায়ীদের যে ক্রেতাদের উপস্থিতি কিন্তু একটু কম আসলে তারা লক্ষ্য করছেন। প্রতি বছর যেরকম যে এই সময়ে যে ক্রেতাদের যে ভিড় থাকে সেটি কিন্তু আসলে তারা এখন পর্যন্ত দেখতে পারে না। এছাড়া আমরা দেখেছি যে বিভিন্ন পশু কিন্তু তারা এখানে এসেছেন এবং মূলত এই হাটের জেলার বিভিন্ন উপজেলার যে গবাদি পশু সেগুলো সহ যে জেলার পাবনা, যে জেলার পাশের যে পার্শ্ববর্তী জেলা
পাবনা, মেহেরপুর, এছাড়া যে চুয়াডাঙ্গা জেলার থেকে কিন্তু এই হাটে যে বিভিন্ন যে গবাদি পশু সেগুলো আসে। আমি একটু এই নিয়ে কথা বলেছি, একটু আগেও কথা বলেছি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে। তিনি বলছেন যে মেডিকেল টিম আসলে প্রতিটি হাটেই মেডিকেল টিম বসানো হয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে পুলিশ, আনসারের সদস্যরাও তারা নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করছেন। এছাড়া যে জাল নোট যে শনাক্তের যে বিষয়টি, যে হাটে কিন্তু যে এই সময় যে জাল নোটের যে বেশি আসলে আনাগোনা থাকে, সেই জাল নোটের ধরতেও কিন্তু আসলে মূলত যে ব্যাংকের যে বিভিন্ন কর্মকর্তারা কিন্তু তারা এসেছেন এবং সেগুলো আসলে দেখছেন। আপনি আমার পেছনে দেখছেন যে একদম ক্রেতাদের কিন্তু সেরকম আসলে এখন পর্যন্ত তাদের লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া একটু বলে রাখি যে মেডিকেল টিম আসলে এখানে রয়েছে। গরুর যে কোনো সময় যে অসুস্থতা যে বোধ করলে সেখানে আসলে মেডিকেলের যে টিম তারা আসলে কাজ করছেন। এছাড়াও এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। পেহেলগাম কাণ্ডের পর বিশ্ব রাজনীতিতে নিজেদের ভাবমূর্তি রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পাকিস্তান। মোদী প্রশাসনের মিথ্যাচারের বিপরীতে কূটনৈতিক সমর্থন আদায়ে চলতি সপ্তাহেই মধ্যপ্রাচ্যের 2 দেশ সহ মোট 4টি দেশে সফর করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, নয়াদিল্লির প্রোপাগান্ডা ভেস্তে দিয়ে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার প্রবর্তক হিসেবে আত্মপ্রকাশ করতে চায় পাকিস্তান। ঘটনার বিস্তারিত জানাচ্ছেন সতীর্থ কর্মকার। দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে ক্ষমতাসীন শেহবাজ শরীফ সরকারের বিরোধ, সন্ত্রাসী সংগঠনগুলোকে পরোক্ষ মদদ দেওয়ার অভিযোগ সহ নানা কারণে কূটনৈতিকভাবে চাপে আছে পাকিস্তান। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের জেরে চাঙ্গা হয়েছে কয়েক দশকের পুরনো ভারত পাকিস্তান বৈরিতাও। এমন প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি নির্ভরশীল অংশীজন হয়ে ওঠার চেষ্টা করছে পাকিস্তান। পশ্চিমা গণমাধ্যমের সামনে ভাবমূর্তি সংস্কারে দৃশ্যমান পদক্ষেপ নিতেও দেখা গেছে বর্তমান প্রশাসনকে। গেল ফেব্রুয়ারিতে ইউরেশিয়ার দেশ আজারবাইজান ও এপ্রিলে তুরস্ক সফর করেছেন শেহবাজ শরীফ। চলতি সপ্তাহে 5 দিনের সফরে 4 দেশ ঘুরেছেন তিনি। ইরান, তাজিকিস্তান ছাড়াও দ্বিতীয় দফায় গিয়েছেন আজারবাইজান ও তুরস্কে। আল জাজিরার বিশ্লেষণ বলছে, পেহেলগাম কাণ্ডের পর ভারতের মোদী সরকার ও দেশটির গণমাধ্যম পাকিস্তানের বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছে তা প্রতিহত করতে অংশীজনদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে শেহবাজ সরকার। আর বর্তমান প্রশাসনের কর্মকর্তাদের ভাষ্য, দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার প্রবর্তক হিসেবে আত্মপ্রকাশ করতে চায় পাকিস্তান। প্রতিবেদনটিতে আরও দাবি করা হচ্ছে, শেহবাজ শরীফের এই 4 দেশ সফরের সঙ্গে জড়িয়ে আছে ভারত পাকিস্তান যুদ্ধ পরবর্তী ন্যারেটিভের ঘনিষ্ঠ সংযোগ। পেহেলগাম হত্যাকাণ্ড, অপারেশন সিন্দুর ও 6 দশকের পুরনো সিন্ধু চুক্তি সহ নানা ইস্যুতে নিজেদের খেয়াল খুশি মতো সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। কূটনৈতিক মহলে সাম্প্রতিক এই ঘটনা প্রবাহের একটি নিজস্ব সংস্করণ প্রচার করতে দেখা গেছে মোদী প্রশাসনকে। গেরুয়া শিবিরের ত্রাণকর্তা খোদ প্রধানমন্ত্রী মোদীর কণ্ঠেও শোনা গেছে হিন্দু প্রাইড আর রুটি বুলেটের হুঙ্কার। আল জাজিরার দাবি, মূলত ভারতীয় মিডিয়া সেলের কারণেই প্রতিবেশী ও মিত্র দেশের দ্বারস্থ হতে হয়েছে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে। ইসলামাবাদের বিরুদ্ধে নয়াদিল্লি যে বিদ্বেষমূলক ক্যাম্পেইন চালাচ্ছে তার বিপরীতে নিজেদের অবস্থান জানান দিতেই দফায় দফায় বিদেশ সফরে যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। বাজেট কমানোর অংশ হিসেবে প্রায় 7,000 কর্মী ছাঁটাই করতে যাচ্ছে জাতিসংঘ। সংস্থাটির বার্ষিক $370 কোটি বাজেটের 20% কমানোর পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। কর্মী ছাঁটাই কার্যকর হবে আগামী বছর 1 জানুয়ারি থেকে। মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর মানবিক উন্নয়ন সংস্থাগুলোর বরাদ্দ কমিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি জাতিসংঘ থেকে সদস্যপদ প্রত্যাহারের বিষয়েও হুমকি দেওয়া হয়েছে। চলতি বছরে জাতিসংঘে ওয়াশিংটনের দেনার পরিমাণ $280 কোটি। সংস্থাটির তহবিলে 22% ও শান্তিরক্ষা মিশনের 27% দেয় যুক্তরাষ্ট্র। এবার খেলার খবর। সিরিজ বাঁচানোর লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজ লাহোরে সিরিজের দ্বিতীয় টি-20তে স্বাগতিকদের মুখোমুখি হবে লিটন দাসরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। 5 ম্যাচের সিরিজ নিরাপত্তার কারণ দেখিয়ে নামানো হয় 3 ম্যাচে। এরপর প্রথম ম্যাচেই হার বাংলাদেশের। এখন তো সিরিজ বাঁচানোই দায় ফিল সিমন্সের সামনে। আর টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তানও নেই খুব ভালো ফর্মে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাদের পারফরমেন্স ছিল বিবর্ণ। এছাড়া দলটিতে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহর মতো তারকা
ক্রিকেটাররা। তবুও খাবি খাচ্ছে বাংলাদেশ দল। শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতলে টাইগাররা ফিরবে সিরিজ জেতার লড়াইয়ে, আর হারলে আরও একটি সিরিজ হাত ছাড়া হবে লিটলদের। শেষ করছি এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ডক্টর ইউনূস ছাড়া সবাই নির্বাচন চায়, ডিসেম্বরে না দিলে আদায় করবে জনগণ, বললেন মির্জা আব্বাস। শাহাদত বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। একটি লোক নির্বাচন চায় না, নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে। জাপানে প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার। দ্বিপাক্ষিক বৈঠক শেষে 6 সমঝোতা সই, মিলবে $1 বিলিয়ন বেশি ঋণ অনুদান সহায়তা। কয়েক জেলায় বৃষ্টি থাকতে পারে আরও একদিন। বাঁধ নিয়ে আতঙ্ক কাটেনি, রাজধানী সহ দেশের অনেক সড়কে জলাবদ্ধতায় ভোগান্তি। বৃষ্টির কারণে রাজধানীর বাজারে ক্রেতা কম, তবে দামে তেমন প্রভাব নেই। সারা দেশে আমিষের বাজারে কিছুটা স্বস্তি, চড়া এলাচের দর। এবং বেসরকারি খাতে যাচ্ছে পানগাঁও কন্টেইনার টার্মিনাল। লাভজনক না হওয়ায় এমন সিদ্ধান্ত, বলছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।